দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। জলের ধারা ফাইন আর্টসের আয়োজনে দ্য ইলিশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমেলা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 অক্টোবর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এই যে শোনো নীলিমা, ওই যে সেদিন বুঝলে, সেদিন তোমার সঙ্গে ওই রকম ব্যবহার করা আমার একেবারে উচিত হয়নি। একদম উচিত না, আব্বা জুতার বাড়ি ঘর কাম করছেন। তুমি আমাকে ভালো করে চেনো নীলিমা, আমি অপোজিশন রাখি না। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তোমায় আমি ভালোবাসি, বলবো কত আর, মুখটা দেখে মনের কথা বোঝে নাও এবার, কি করে রাখি বলো এই হৃদয়ের আবদার, মন বলেছে প্রাণ বলেছে তুমি শুধু আমার, তোমায় আমি ভালোবাসি, বলবো কত আর। থ্যাংক ইউ। দুর্দান্ত, আমরাও আপনাকে ভীষণ ভালোবাসি আপনার গানের জন্য। রাত 9টা 30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই বেটা কারো, তোমার নাম কি তা? মনসুর। আপনি কে খালাম্মা? আপনি আমার নাম ধরে ডাকতেছেন, আপনি কি চিনেন আমারে? তোমারে আমি চিনি কি তা চিনি না, ইত্যা তো ফরেস্ট চ্যাপ্টার। আগে কও, তুমি বলে আমার স্বামী রে হুমকি দামকি দিয়ে কাজ করে রাখছো, ভাড়াটারাও নাই ঠিক মতন দেও না, ইত্যা কি সত্য? হ সত্য খালাম্মা, ভাড়াটারা তো দিতে পারতেছি না, খুব অভাবে আছি। আমার কাছে টাকা পয়সা আইলে আমি ভাড়াটারা দিয়ে দেবো। ও মায় গো, তোমার বউরে দেখলাম, তাই না তো দেখা মনে হয় নাই যে তোমরা অভাবে আসো। শোনো, অতলা দিন যত বংশং করছো করছো, এখন কিন্তু বংশং করানোর সুযোগ নাই। এই যে বাড়িটা দেখতেছো না, ইত্তার মালিক কিন্তু আমি। ঠিক আছে খালাম্মা, আপনি যেহেতু বলতেছেন আর কখনো কোনোদিন বংশন করব না, ঠিক আছে? আর কিছু বলবেন? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী নুজাত পুষ্পিতা। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছো পুষ্পিতা? খুব ভালো আছি আপু, আসলে এনটিভির এই আয়োজনে আসলেই মনটা ভালো হয়ে যায়। খুব ভালো লাগছে, গান তো শুনবই। একটু জানি যে গান ছাড়া আসলে অন্যান্য আর কি কি কাজ করা হচ্ছে, লেখাপড়াটা তোর সাথে চলছে, কিভাবে আসলে ব্যালেন্স করছো সবকিছু মিলিয়ে? এই তো লেখাপড়া আর গান পাশাপাশি চালানোটা একটু কষ্টকর হলেও আসলে ব্যালেন্স করে নিতে হয়। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো দেখা যায় যে বাসায় ফিরতে ফিরতে অনেক সময় রাত হয়ে যায়, শুটিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেদিন আর না ঘুমিয়ে পড়াটা কমপ্লিট করে নেই। আর আমার যারা বন্ধুরা আছে ভার্সিটির, তারাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, ভীষণভাবে সহযোগিতা করে, প্রত্যেকটা লেকচার তোলার ক্ষেত্রে সবসময় সহযোগিতা করে। তো
এভাবে আসলে কভার করে নিতে হয়, কারণ গানটা তো আসলে প্রফেশনের জায়গা বা শখের একটা জায়গা, আর পড়াশোনাটা তো করতেই হবে। মানে দুই জায়গাতেই বা দুই ক্ষেত্রে আসলে সমানভাবে ডেডিকেটেড হতে হয়, না হলে আসলে কোনো একদমই। উপায় থাকে না। এছাড়া এমনি ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলোর সময় কি হয়ে ওঠে টুকটাক? আসলে দেখা যায় যে ফ্রেন্ডরা যখন প্ল্যান করে যে কোথাও যাবে বা ঘুরতে যাবে, তখন দেখা যায় যে আমি পিছিয়ে পড়ি, কারণ আমার হয়তো বা কোনো প্রোগ্রাম থেকে যায় অথবা কোনো শুটিং থেকে যায়। বাট তারপরেও সবসময় চেষ্টা করি যে মাসে একবার হলেও একটু ঘুরতে যাওয়া, কারণ একটা রিফ্রেশমেন্টের তো আসলে দরকার আছে। সবসময় পড়াশোনা কিংবা সবসময় কাজের মধ্যে থাকতে থাকতেও কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তো সেই জায়গাটা থেকে সবসময় চেষ্টা করি যে ফ্রেন্ডের সাথে একটু বের হওয়া কিংবা ফ্যামিলি টাইম একসাথে স্পেন্ড করা। আর বিশেষ 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 অকেশন যেগুলো থাকে, ঈদ কিংবা এমনিতে যে কোনো অকেশন, তখন তো সবাই মানে পরিবারের সবাই একত্রে একসাথে থাকি, তখন এনজয় করি, সেটা আবার আলাদা এক ধরনের মজা। পরিবারের সাথে সময় কাটাতে তো আমাদের কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু পরিবারকে আসলে সময় দেওয়ার মতন সময়টা হয়ে ওঠে? বা কখনো এরকম হয়েছে যে পরিবার থেকে অভিযোগ এসেছে তুমি আমাদেরকে একেবারেই সময় দিতে পারছো না, হয়তো অনেক সকালে ঘুম থেকে ওঠার আগেই তুমি বের হয়ে যাচ্ছ, আবার অনেক রাতে ফিরছো? হ্যাঁ, আসলে টুকটাক একটু অভিযোগ তো এসেছেই। দেখা যায় যে ওই যে যেটা বললেন আপু, যে সকালে বের হয়ে যাই, একদম রাতে ফিরি বাসায়। হ্যাঁ। তো আমার বাসায় যদি কোনো গেস্টও আসেন, দেখা যায় যে আমার সাথে সেভাবে খুব একটা দেখা কথাই হয় হয় না। না। তো একটু তো অভিযোগ আসে, কিন্তু তারপরেও চেষ্টা করি এই যে ঈদ কিংবা বিশেষ অকেশনে যখন সবাই থাকে, পরিবারের সবাই, তখন অ্যাটলিস্ট মানে কাজটা ঠিক আছে কাজের জায়গায়, কিন্তু চেষ্টা করি একটু সময় দেওয়ার পরিবারকে। অবশ্যই। আর এখন কি কাজ করা হচ্ছে? মৌলিক গানের কাজ নিশ্চয়ই করছো। হ্যাঁ, ইতিমধ্যে একটি গানের রেকর্ডিং করে ফেলেছি। গানটি হচ্ছে অপু আমান ভাই এবং আমি, আমাদের দুজনের একটা ডুয়েট গান। বাহ। তো সেইটা রেকর্ডিং হয়ে গেছে, খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। সেটা অপু আমান ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই আসবে। ও। আর রিসেন্টলি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নুজহাত সাবিহা পুষ্পিতা, সেখান থেকে একটা নতুন গান এসেছে, একটি কদম এনেছিলে শিরোনামে। বৃষ্টির মৌসুম চলছে, একদম একদম। বৃষ্টি হচ্ছে। তো এই মৌসুমটাকে মাথায় রেখে আসলে এই গানটা রিলিজ করা। বাহ। তো এই গানটার কথা লিখেছেন কাজী আনারকলি, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। তো এই গানটা আসলে যখন রিলিজ করলাম, এটা একদমই একদম মডার্ন টাইপের একটা গান। আচ্ছা। তো দর্শক শ্রোতা যারা শুনেছেন কিংবা ভিডিওটা দেখেছেন, সবারই খুব ভালো লেগেছে। সবাই প্রশংসা করেছেন যে একটু ভিন্ন ধাঁচের বা ভিন্ন ঘরানা টাইপের একটা গান করেছি। হুম। বৃষ্টির মৌসুমে বৃষ্টির গান শুনতেও কিন্তু চমৎকার লাগে। গানটি শুনবো তোমার কণ্ঠে এখন? নিশ্চয়ই, ছোট করে শোনাচ্ছি। শুনি। কোনো একা সারে বৃষ্টি ভেজা রাতে আমার দেখা হয়েছিল তোমার সাথে, একটি কদম এনেছিলে হাতে দিয়ে বলেছিলে ভালোবাসি ভালোবাসি তোমাকে, একটি কদম এনেছিলে হাতে দিয়ে বলেছিলে ভালোবাসি ভালোবাসি তোমাকে, রঙিন স্বপ্ন গাথা দুটি চোখের তারা ফেরত বার্তা পাঠিয়ে হয় আত্মহারা, তোমার মুখে মিষ্টি হাসি সুবাস ছড়ায় রাশি রাশি, আলোতে ঘর উঠল ভরে যে দামিনীর ঝলকে, একটি কদম এনেছিলে হাতে দিয়ে বলেছিলে ভালোবাসি ভালোবাসি তোমাকে। ভীষণ মিষ্টি একটা গান। এই গান করার আইডিয়াটা কার ছিল, তোমার?
এই গানটা আসলে আপু প্রথমে কাজী আনারকলি আন্টি, উনি আমাকে খুব স্নেহ করেন, অনেক ভালোবাসেন। তো উনি প্রথমে এই গানটা লেখেন এবং এটা আসলে একটা কবিতা আকারে উনি লিখেছিলেন। আচ্ছা। তো পরবর্তীতে ওনার মনে হয়েছে যে এটাকে গানে রূপ দেওয়া যায় কিনা। তো তখন যখন আমার ডাক আসলো, সজীব দা উনি হচ্ছে আমাকে চুজ করলেন। ওনার সাথে আমি অনেক কাজ করেছি এর আগে। তো সজীব দা আমাকে যখন ফোন দিলেন যে পুষ্পিতা তুমি হচ্ছে গানটা শুনে দেখো, যে গানটা তোমার ভালো লাগে কিনা, তাহলে তুমি করবে, না হলে করবে না। তো আমি আবার দেখা যায় যে গান বাছাই করার ক্ষেত্রে খুব চুজি। একদম। তো এই গানটা যখন শুনলাম, সজীবদা সুর করে পাঠালেন, সাথে সাথে আমার আসলে খুব ভালো লেগে যায় যে একদম এই ধাঁচের একটা গানই আমি আসলে চাচ্ছিলাম, যে একটু মডার্ন একটা ভাইব থাকবে এবং সেই সাথে একটু বৃষ্টি বৃষ্টি ভাইব, মানে সফট মেলোডি একটা ব্যাপার একদম থাকবে। সফট মেলোডি একটা ব্যাপার থাকবে। তো যখন শুনলাম, শোনার সাথে সাথে আমার খুব পছন্দ হয়ে যায় এবং আমি সজীবদাকে বলি যে ভাইয়া গানটা আমিই করব, আর কাউকে দিয়ে না, গানটা আমিই করব। তো তারপরে আসলে গানটা হয়ে যায়, রেকর্ডিং হয়ে যায়। তারপরে হচ্ছে কথা ছিল যে আনারকলি আন্টির চ্যানেল থেকেও আসবে। তো তারপর দেখা যায় যে ভিডিওটা আসলে অনেক মাঝখানে তো অনেক ঝামেলা বা অনেক অস্থিরতার একটা অস্থিরতা সময় কাজ গেল। করেছে। তো সে কারণে ভিডিওটা সেভাবে করা হয়নি, কিন্তু যতটুকু করা হয়েছে একদম খুব সিম্পলের মধ্যে একটা ভিডিও দাঁড় করিয়েছি এবং আনারকলি আন্টিকেও ভিডিওটা দিয়েছি, সেই সাথে আমার চ্যানেল থেকেও ছেড়েছি। তো এটাই একটা প্ল্যান ছিল। আচ্ছা, গানের মধ্যে কদম ফুল ছিল, কখনো কদম ফুল পাওয়া হয়েছে বা কদম ফুল কি পছন্দ তোমার? কদম ফুল দেখতে অনেক সুন্দর, তো কদম ফুল এমনি পছন্দ তো অবশ্যই। পাওয়া হয়েছে বলতে ওইভাবে আসলে পাওয়া হয়নি। দেখা যায় যে গোলাপ ফুলটা কিংবা বেলি ফুলটা পাওয়া বেশি হয়েছে, হয়। কিন্তু কদম ফুলটা এই ভিডিওর সুবাদে পাওয়া হয়েছে। এই যে এখন বৃষ্টির একটা মৌসুম চলছে, শৈশবের দিনগুলো কিন্তু ভীষণ রকম মনে পড়ে। আমরা যত একদম। বড় হতে থাকি তত মনে হয় শৈশবটা আমাদেরকে বেশি টানতে থাকে। আর সেই ছোটবেলায় বৃষ্টির সময়গুলোতে কি করতে? আমি যখন আরো ছোট ছিলাম তখন হচ্ছে দেখা গেছে যে আমরা একটা কোয়ার্টারে থাকতাম। বাবা পিডব্লিউডিতে যেহেতু জব করতেন, তো সেক্ষেত্রে একটা কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারটা ছিল একটা টিনের ঘরের মতো। আচ্ছা। ভেতরে অনেক সুন্দর ছোটখাটো একটা বাসা। তো যখন বৃষ্টি আসতো তখন একদম টিনের চালের শব্দ হতো। আর আমাদের যেই বাসাটা ছিল, বাসার পেছনে আম গাছ ছিল আর সামনে আম গাছ ছিল। তো যখন বৃষ্টি হয় তখন ওই দিনগুলো মনে পড়ে যায়। দেখা যেত যে টিনের চালে যখন শব্দ হচ্ছে, এখন তো বিল্ডিংয়ে থাকি, তখন দেখা যেত যে বোঝা যেত একদম বৃষ্টি হ্যাঁ, হলে হ্যাঁ। যে এখন বৃষ্টি পড়ছে। এখন টিনের হয় চালের বৃষ্টির শব্দের একদম, ব্যাপারটাই অন্যরকম। একদম অন্যরকম একটা ব্যাপার। তো তখন একদম মনে হতো যে আচ্ছা এমন শব্দ হচ্ছে, তখন আরো গান গাইতে ইচ্ছে করতো। দেখা যেত যে তখন গিটার নিয়ে বসে যেতাম এবং গান গেয়ে ফেলতাম। আর যেহেতু আম গাছ ছিল, তো দেখা যেত বৃষ্টির সময় কিন্তু আম কুড়াতেও ভালো লাগতো। হ্যাঁ, হ্যাঁ। তো শহরে হলেও আসলে আম গাছ থাকার কারণে দেখা যেত অটোমেটিক্যালি আম পড়ছে নিচে। তো তখন হচ্ছে বাইরে যেয়ে টুপ করে আম নিয়ে আসতাম, মাকে দিতাম। তো এগুলো আসলে মনে পড়ে যায় এখন, একদম যখন ছোট ছিলাম তখনকার সময়। হ্যাঁ, ছোট থেকে তো তুমি গান করছো এবং সেই খুদে গানরাজ মানে একটা রিয়েলিটি শোর মাধ্যমে মূল যেই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, সেখানে তোমার কাজ করা শুরু হলো। বাবা মায়ের যে আন্তরিকতা তোমার গানের জন্য, সেটা কতখানি ছিল? আসলে ছোটবেলা থেকে একদম বাবা মায়ের সাপোর্ট পেয়ে এসেছি, পরিবারের সবার সাপোর্ট ছিল, কারণ তাদের সহযোগিতা ছাড়া আসলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। একদম দেখা গেছে ছোটবেলা থেকে গান শেখানো থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশনের নাম দেওয়া, শুধু যে খুদে গানরাজ তা না, এছাড়াও আরও অনেক কম্পিটিশনের নাম দিয়েছিলাম। তো সেগুলো সব বাবা খুঁজে খুঁজে দেখতেন যে কোথায় নাম দেওয়া যায় কম্পিটিশন। তারপর হচ্ছে বাবা হচ্ছে ফর্ম আনতেন, ফিল আপ করতাম, কম্পিটিশনে নাম দিতাম, তারপর প্রথম দ্বিতীয় হতাম। তো এভাবে যখন আসলে একটার পর একটা প্রাইজ আসতে শুরু করে, তখনই কিন্তু আগ্রহটা আরো অনেক বেড়ে গিয়েছে। আমার আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বাবা মার আগ্রহ আরো বেড়েছে, যে মেয়ে যেহেতু এই লাইনে ভালো করছে, হ্যাঁ। তাহলে এই লাইনটাতেই চেষ্টা করুক, এটা গানটা খুব করে যাক। গুরুত্বপূর্ণ, বাবা মায়ের এই আগ্রহের একদম। জায়গাটা বোঝা যে আসলে ছেলে মেয়ে কোথায় নিজেকে দেখতে চায় বা একদম। তার আর আমার স্বপ্নটা মা তো কেমন। গান শিখতেন ছোটবেলায়। তো মায়ের স্বপ্ন ছিল যে গান নিয়ে কিছু করার, মা ওভাবে করতে পারেনি। তো তার স্বপ্ন পরে হয়েছে যে তার মেয়েকে দিয়ে করাবে গানটা। তো মার স্বপ্ন পূরণ হয়েছে, এখন গান করছি মিউজিক ইন্ডাস্ট্রিতে। আমাদের এখন আরো একটি সুযোগ হয়েছে তোমার গান শোনা। কোন গানটি শোনাবে? নিশ্চয়ই। তাহলে এখন আমি একটি নজরুল সঙ্গীত শোনাই। আমার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, তো সেই জায়গাটা থেকে, ভালোবাসার জায়গা থেকে নজরুল সঙ্গীত শোনাচ্ছি।
খুঁজে তারে আমি আপনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমারে মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাশে, কভু সে চকর সুধা চোরাশে, নিষেধে স্বপ্নে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়, খুঁজে তারে আমি আপনায়, খুঁজে তারে আমি আপনায়। কি যে সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ। নজরুল সঙ্গীত নিয়ে কোনো কাজ করছো এখন, মানে নতুন কোনো গানের কাজ করা হচ্ছে বা সামনে পরিকল্পনা আছে এমন? নজরুল সঙ্গীত নিয়ে একটা কাজ করেছিলাম, নজরুলের উপর ট্রিবিউট রেখে আমি এবং সঙ্গীত শিল্পী নির্ঝর ভাইয়া দুজন মিলে একটা নজরুলের একটা লোকঘরানার একটা গান ছিল, গানে জোয়ার এলো ফিরে। তো সেই গানটা আমরা কভার বা গেয়েছিলাম। আর সামনে ইতোমধ্যে আমার পরিকল্পনা আছে যে বেশ কিছু অপ্রচলিত যে নজরুল সঙ্গীতগুলো আছে, যেগুলো আসলে মানুষের কাছে স্বল্পশ্রুত বা মানুষের কাছে ওইভাবে পৌঁছায়নি, তো সেই গানগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যে সেই গানগুলো নতুনভাবে কম্পোজিশন করিয়ে আমি গাইবো। তো এই ইচ্ছাটা আর কি আছে। আর নজরুল সঙ্গীত তো সবসময়ই গাই, যে কোনো চ্যানেলে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে আমার প্রথম পরিবেশনাটা চেষ্টা করি নজরুল সঙ্গীত, না হয় দেশের গান দিয়ে শুরু করতে। এমনি প্রতিদিন কি সময় পাও রেওয়াজ করার? আসলে দেখা যায় যে আপু আমি একটু ফাঁকিবাজ, একটু চাপ যখন যায়, পড়ালেখার কিংবা কাজের প্রেশার হয় অনেক, তখন দেখা যায় যে একটু ছাড় দিই। এজন্য মার কাছে অনেক বকাও খাই যে তুই রেওয়াজটা কেন করছিস না। তো দেখা যায় যে রেগুলার না হলেও যখন মানে একদম ফ্রি টাইম থাকে তখন অবশ্যই চেষ্টা করি। আর আমার যেটা হয়েছে, একদম ছোটবেলায় হচ্ছে আমার গলাটা একটু বসা ছিল, তখন হচ্ছে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টর আমাকে কিছু থেরাপি দিয়েছিলেন বা ব্যায়াম সেগুলো দিয়েছিলেন। তো দেখা যায় যে প্রতিদিন সকালবেলা উঠে সেইগুলো করি। তো সেইগুলো করলেই আসলে অনেকটা আমার গলার ব্যায়াম হয়ে যায় বা রেওয়াজটা হয়ে যায়, মানে রেওয়াজের যে বেসিকটা সেটা হয়ে যায়। সেটা হয়ে যায় এক্স্যাক্টলি। তো সেইটা সবসময় করি, সেটা আবার বাদ দিই না। আর এমনিতে যে স্ট্যান্ডিং প্র্যাকটিস, সেইটা দেখা যায় মাঝে মাঝে একটু ফাঁকিবাজি করে বাদ দিই। আচ্ছা, তুমি তো লেখাপড়া করছো সিভিল ইঞ্জিনিয়ারিং এ, এবং সাথে গান, দুটো তো আসলে দুমুখী জায়গা। তো এমনি নিজেকে নিয়ে আসলে পরিকল্পনাটা কি? প্রফেশনালি কি অন্যদিকে যেতে চাও, না গানটাকে আসলে প্রফেশন হিসেবে নিতে চাও? আসলে আপু আমার মেইন প্রায়োরিটি হচ্ছে পড়ালেখা, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো এই লাইনে আসলে জব করার ইচ্ছা বা এই সেক্টরেই থাকার ইচ্ছা। আর গানটা ভালোবাসার জায়গা আছে, শখের জায়গায় আছে। তো গানটা যেভাবে চলছে সেভাবেই আসলে চালিয়ে নিয়ে যেতে চাই। আর দর্শক শ্রোতাদের জন্য তো প্রতিনিয়ত গান বের করছি, নতুন নতুন কাজ করছি। তো এভাবেই গানটাকে ধরে রাখতে চাই। এই যে দর্শক শ্রোতার জন্য যে গান করছো, কিন্তু সেই গানটা যখন করার পরে এটা তো রিচ করতে অনেক নিশ্চয়ই কঠিন হয়ে যায়। এই ব্যাপারটা এখন এই সময়ের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ যে কোনো আর্টিস্টের জন্য, যে তুমি একটা কন্টেন্ট তৈরি করলে কিন্তু সেটা তুমি পৌঁছাবে কিভাবে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে, বা ভিউজটা আসলে কিভাবে আসবে, তুমি যাদের জন্য গানটা তৈরি করছো তাদের পর্যন্ত আসলে পৌঁছচ্ছে কিনা, এই ব্যাপারটা তুমি কিভাবে দেখো?
আসলে আপু এখানে দেখা যায় যে একটা কোম্পানি যখন আমাকে ডাকে গান গাওয়ার জন্য, তো তাদের কোম্পানি থেকে আমি গানটা গাচ্ছি, তারা তাদের চ্যানেলে রিলিজ করছে। তো আমার কাছে মনে হয় যে এই যে প্রমোশনের যে ব্যাপারটি, এটা আসলে ওই কোম্পানির উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে, সেই সাথে আমার উপর তো অবশ্যই ডিপেন্ড করে যে আমি যেহেতু গানটা গিয়েছি, গানটা সঠিকভাবে প্রমোশন করছি কিনা। তো এক্ষেত্রে বলবো যে চ্যানেলগুলো বা হচ্ছে যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, এই সমস্ত অডিও প্ল্যাটফর্ম হোক, ভিডিও প্ল্যাটফর্ম হোক, এগুলোর আসলে সঠিক পৃষ্ঠপোষকতা অনেক জরুরি। তো দেখা যায় যে একটা অনেক ভালো গান মানুষের কাছে পৌঁছচ্ছে না, আবার একটা নর্মাল একটা গান জাস্ট কোনো রকম গেয়েছে, এরকম গানও কিন্তু মানুষের মানে কাছে বিলো স্ট্যান্ডার্ড পৌঁছাচ্ছে। বা বিলো এভারেজ সেই একদম। গানগুলো চলে যাচ্ছে। অবশ্যই অনেক ভালো গান হচ্ছে, ভালো গান যে হচ্ছে না তা না, অনেক ভালো গান হচ্ছে কিন্তু সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আমার জায়গাটা থেকে আমি যেটা করি, আমার যে নিজস্ব ইউটিউব চ্যানেল বা পেজ আছে, সেখান থেকে তো প্রতিনিয়ত আমি নিজের জন্য যতটুকু করা দরকার ততটুকু প্রমোশন করি। সেই সাথে আমি চাইবো যে যে সমস্ত চ্যানেল আছেন, প্ল্যাটফর্মগুলো আছেন, তারা যেন এগিয়ে আসেন, সঠিকভাবে আমাদেরকে সাপোর্ট করেন এই গানগুলো প্রমোশন করার এটা ভীষণ ক্ষেত্রে। রকম জরুরি এবং এটা একটা টিম ওয়ার্কের মতন, কারণ ভাইরাল একদম। কন্টেন্টকে কিভাবে আসলে পিছে ফেলে ভালো কন্টেন্টগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে পারি, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এখন এই একদমই সময়। তাই। আর সামনের দিনগুলোতে এমনি কি পরিকল্পনা আছে? চলচ্চিত্র তো সবারই আলটিমেট একটা জায়গা, তাই না, যেখানে আমরা একদম। নিজেদেরকে দেখতে চাই, সেটা নিয়ে কি ভাবছো কিনা? আসলে আপু প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেক শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে প্লেব্যাকে কাজ করার। তো অবশ্যই আমারও সেই স্বপ্নটা আছে। তো যেটা বলেছিলাম যে গান চুজ করার ক্ষেত্রে আমি খুব চুজি একটা পার্সন। তো এমনিতে হচ্ছে অফার এসেছে অনেক, কিন্তু দেখা যায় যে আমার সাথে যদি গানের কথা, সুর এবং কম্পোজিশন সবকিছু একেবারে মিলে যায়, আমি কমফোর্ট ফিল করি সেই গানটা গাইতে, তাহলেই সেক্ষেত্রে আমি প্লেব্যাকে কাজ করব। তো এরকম গানের অপেক্ষায় আসলে মানে আছে। তোমার নিজের রুচিসম্মত গানগুলোতে একদম। তুমি কাজ আর করতে আমি চাও। যেহেতু একটু সফট মেলোডি টাইপের গান করি, Classical বা ক্লাসিক্যাল বা সেমি semi-classical। ক্লাসিক্যাল, তো এরকম টাইপের গান যদি পাই, কথা, সুর, সঙ্গীতায়োজন সবকিছু মিলে গেলে অবশ্যই আমি সেই গানটি করব। তো সেই আশাই আছি। নিজের কখনো গান লেখা বা সুর করা, কম্পোজ করা, এগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে বা হবে? আসলে সুর করা যদি বলি, আমার বাবার একটা ডায়েরি ছিল। আব্বু যখন ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে, আব্বু সেই ডায়েরিতে বিভিন্ন কবিতা লিখে রেখেছে। তো ওই ডায়েরিটা পেয়ে আমি হচ্ছে, কিছু কবিতা ছিল, বাবা নিজেই বলেছে যে দেখো তুমি এখান থেকে যদি কোনো গান সুর করতে পারো। তো সেখান থেকে আমি কয়েকটা কবিতা একটু গানে রূপান্তর করে সুর করার চেষ্টা করেছিলাম। তো সুর করেছিও, তো সেটা হচ্ছে আনরিলিজড একদমই। তো সুর করেছি, তো তখন দেখলাম যে বাবা বলছে বা আমার ফ্রেন্ডদেরকে শুনিয়েছি, তখন তারা বলছে যে না, গানটা তো অনেক ভালো হয়েছে। তো তখন আসলে আরেকটা আগ্রহ চেপেছে মাথার মধ্যে যে তার মানে আমি সুরও করতে পারবো, হ্যাঁ। যদি আমি এটা নিয়ে একটু বসি, সাধনা করি, তাহলে হয়তোবা আমার দ্বারা এটা সম্ভব। তো সামনে ইচ্ছা আছে যে একজন মিউজিক কম্পোজার হওয়ার, এখন জানি না বাকিটা কতটুকু করতে অবশ্যই, পারবো। অনেক অনেক শুভকামনা রইলো। সবসময় ভালো গানের সাথে থেকেছো, অনেক ধন্যবাদ। এভাবেই থাকো, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।